জনপ্রত্যাশা বাস্তবায়নে অগ্রগতি দৃশ্যমান। শেখ হাসিনাকে ফেরানো প্রক্রিয়াধীন। বন্যা দুর্গতদের পুনর্বাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। আদালতে দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার লক্ষ্যে ভারত সরকার কাছে প্রত্যর্পণের যে বিষয় সেটি প্রক্রিয়াধীন। যেহেতু সরকার কাজগুলি করছেন জনগণের জন্য, আমরা সেটি নিশ্চিত করতে চাই, জনগণকে জানাতে চাই। বিগত 17 বৎসর এই দেশে যে অবস্থা করে রেখেছে স্বৈরাচার, ঠিকঠাক করতেই তো বহুদিন লাগবে। রাজধানীর আরো 50 পয়েন্টে স্বয়ংক্রিয় ট্রাফিক লাইট সিস্টেম চালু নির্দেশ। বাড়ছে ডেঙ্গু, শিশুদের নিয়ে উদ্বেগ। আগস্ট সেপ্টেম্বরে পরিস্থিতি ভয়াবহ হওয়ার শঙ্কা। কার্যকর পদক্ষেপের পরামর্শ। জুলাই মাসের 15 দিন এই ব্যাপক কার্যক্রম নিয়ে যদি আমরা অ্যাডাল্ট মশা মেরে ফেলতে পারি, তাহলে আমরা হয়তো এটা নিয়ন্ত্রণে আনতে পারব। জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি। 24-এর আজকের দিনে ঝরে যায় মুগ্ধ ফায়াজ সহ অনেক প্রাণ। 8 দিনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পরিবর্তনের ইঙ্গিত। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে উচ্চ মহল থেকে, বলছে স্বাস্থ্য অধিদপ্তর। 7 মামলা নিয়েই ছিলেন ধরা ছোঁয়ার বাইরে। অবশেষে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী বাপ্পি গ্রেপ্তার, রিমান্ড মঞ্জুর। পুঁজিবাজারে কাউকে সুবিধা দেওয়ার নীতি হবে না। কারসাজি ঠেকাতে নেওয়া হবে উদ্যোগ, জানালেন বিএসইসি চেয়ারম্যান। প্রস্তুত বিশ্বকাপ ফাইনালের মঞ্চ। প্রস্তুত গোটা বাংলাদেশ। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে রাতে মুখোমুখি ফ্রান্স ইংল্যান্ড। দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ, সেই সঙ্গে আমি জান্নাতুল কুলিও আছি। বিআরবি কেবলস সংবাদ শিরোনাম দেখছিলেন। চলে যাব পুরো খবরে। মাত্র 150 দিনে সরকার জনগণের প্রত্যাশা বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদি আমিন। বলেন, একটি বৈষম্যহীন, মানবিক এবং সমৃদ্ধ বাংলাদেশ করতে বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের 5 মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন উদ্যোগ এবং অর্জন তুলে ধরেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। 5 মাস পূর্ণ করল বিএনপি সরকার। এই পথ চলাই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইশতেহার, বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন সহ নানা কর্মসূচি বাস্তবায়নে ছুটে চলেছেন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। দুর্নীতি প্রতিরোধ ও সরকারের 5 মাস পূর্তি উপলক্ষে শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধানমন্ত্রীর প্রেস উইং। শুরুতেই সমসাময়িক কিছু প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও অতিরিক্ত প্রেস সচিব গণমাধ্যমের ভূমিকা তুলে ধরেন। আপনাদেরকে আমি বলবো, কিছু সাংবাদিক ওনারা যেভাবে এই নিউজগুলো পরিবেশন করছে, এটা এটাকে আমি বলবো এটা একটা অপসাংবাদিকতা। আমরা বিএনপি সরকার, আমরা সংবাদ স্বাধীনতায় বিশ্বাসী। আমরা এই সমাজের সন্তান, সুতরাং আমাদের প্রত্যেকের যদি সতর্ক হই, তাহলে আমাদের সামাজিক পারিবারিক মূল্যবোধগুলি ফিরে আসবে। ফিরে আসতে দেখবেন যে আমাদের আরো অনেক পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো। সরকারের 5 মাসের বিভিন্ন অর্জন তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। বলেন, মানুষের আস্থা অর্জনের সর্বোচ্চ চূড়াই তাদের সরকার। এই অল্প সময়ের মধ্যেই সরকার রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, সুশাসন, জনকল্যাণ এবং মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, জনগণের আস্থা ও বিশ্বাসই একটি সরকারের সবচেয়ে বড় শক্তি। তাই সরকারের প্রতিটি উদ্যোগ, প্রতিটি অর্জন, প্রতিটি সংস্কার এবং প্রতিটি চ্যালেঞ্জ সম্পর্কে জনগণকে অবহিত করাকে আমরা নৈতিক দায়িত্ব হিসেবে দেখি। আইন শৃঙ্খলা পরিস্থিতির নানা দিক সামনে এনে জবাবদিহিতা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর বলে জানান মাহদি আমিন। বলেন, পতিত স্বৈরাচারের বিচারও হবে আইন মেনেই। বিএনপি নির্বাচনী ইশতেহারে যেসব প্রতিশ্রুতি ছিল, আমরা দেখছি সেটিকে রাষ্ট্র সংস্কার ও মানুষের ভাগ্য পরিবর্তনের মহাপরিকল্পনায় অংশীদারিত্বের মাধ্যমে সুনিশ্চিত করা হচ্ছে। সম্প্রতি প্রধানমন্ত্রী মালয়েশিয়া, চীন সফরের প্রসঙ্গ টেনে বিনিয়োগ ও কর্মসংস্থানের একটা পরিসংখ্যানও দেন ডক্টর মাহদি আমিন। সাম্প্রতিক বন্যা দুর্গতদের পুনর্বাসন, বিপর্যস্ত ও লুণ্ঠিত স্বাস্থ্য ও শিক্ষা খাতের বিভিন্ন ধরনের বিনির্মাণ চলমান রয়েছে।
5 মাসের সংক্ষিপ্ত সময়ে অর্জিত সাফল্যকে ভিত্তি করে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন এবং সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণের জনগণের প্রতি সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, সরকারের কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী বা যে কেউ কোনো দুর্নীতি বা বিতর্কিত কোনো কাজে জড়ালে জনপ্রত্যাশা অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার। মাননীয় প্রধানমন্ত্রী মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। রাজধানীতে আরও অন্তত 50টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুততম সময়ের মধ্যে চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে পরিবেশ দূষণ বিষয়ক এক বৈঠকে এই নির্দেশনা দেন সরকার প্রধান। বৈঠকে রাজধানীতে যানবাহনের হর্নের অতিরিক্ত ব্যবহার কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আর এক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোর ভূমিকা পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। একই সাথে বৈঠকে বায়ু দূষণ প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। চীনের সঙ্গে ভূরাজনৈতিক, অর্থনৈতিক এবং ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় করতে চায় বিএনপি, এমন প্রত্যাশার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীতে এক সেমিনারে এসব কথা বলেছেন তিনি। অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত জানান, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে মধ্যস্থতায় করতে প্রস্তুত তার দেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক চীন সফর দক্ষিণ এশিয়ার ভৌগোলিক রাজনীতিতে এক নতুন যুগের সূচনা করেছে। বিশেষ করে এই সফর ঘিরে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে অগ্রগতি, কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণের বিপুল সম্ভাবনার সুযোগ সৃষ্টি হয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এমন প্রেক্ষাপটে দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক ও সম্ভাবনা তুলে ধরা হয় বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন আয়োজিত সেমিনারে। অনুষ্ঠানে বাংলাদেশ চীন সম্পর্কের নতুন সম্ভাবনার এক বিস্তৃত রূপরেখা তুলে ধরেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে দীর্ঘদিন ধরে চলা রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে সহযোগিতা করতে চায় চীন। এছাড়া দুই দেশের উন্নয়ন ও বাণিজ্য বৃদ্ধিতে চীন, মিয়ানমার, বাংলাদেশ ইকোনমিক করিডোর একটি নতুন সম্ভাবনা হতে পারে। বাংলাদেশ ও চীন সরকার এই করিডোর নির্মাণে ফলপ্রসূ আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে, নতুন বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে চীন একটি নতুন সম্ভাবনার সুযোগ তৈরি করতে পারে বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আমাদের মতো দেশকে যদি এগিয়ে যেতে হয়, আমাদের অর্থনীতির গতিকেই আরো অনেক বেশি প্রবাহিত করতে হবে, যা আমাদের নেতা জনাব তারেক রহমান ক্ষমতায় আসার আগের থেকেই বারবার করে বলেছেন। এবং আমাদের এই স্ট্র্যাটেজিক টার্গেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধু হতে পারে চীন, কেননা চীনের সেই সামর্থ্য আছে। এদিকে বাংলাদেশ চীনের সঙ্গে ভূরাজনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক আরো দৃঢ় করতে চায় বলে জানান এলজিআরডি মন্ত্রী। চীনের সঙ্গে আমাদের সম্পর্ক আরো দৃঢ় করার জন্য আমাদের স্বার্থে, কারণ আমরা চাই যে চীনের মতো একটি শক্তি আমাদের পাশে থাকুক, অর্থনৈতিকভাবে থাকুক। আর স্বপন সাহেব বলেছে যে জিও পলিটিক্যাল ইন্টারেস্ট না, আমরা জিও পলিটিক্যাল ইন্টারেস্ট, আমাদেরকে ব্যবসা করতে হবে। প্রধানমন্ত্রীর চীন সফরের পর দেশটির সাথে বাংলাদেশের সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আমি আমাদের সঙ্গে বলতে আমি আমার দেশ বুঝাচ্ছি না। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। রাজধানীর আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের বেসরকারি যে সিদ্ধান্ত, সরকারি যে সিদ্ধান্ত পরিবর্তন করার ইঙ্গিত, সেই ইঙ্গিত মিলেছে এবং রোগীদের চিকিৎসা সেবা, একই সাথে দেশি বিদেশি রোগীদের যে ভবিষ্যৎ এবং জনস্বার্থের কথা বিবেচনা রেখে হাসপাতালটি চালু করার কথা আলোচনায় রয়েছে। এই বিষয়ে একটি প্রতিবেদন রয়েছে, আমরা সেটি একটু দেখে আসবো। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে সমালোচনার মুখে আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়। এরপর বন্ধ হয়ে যায় হাসপাতালের কার্যক্রম। এই ঘটনায় অনিশ্চয়তায় পড়েন প্রায় 3 শতাধিক বিদেশি শিক্ষার্থী। সমাধান চান সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের কাছে। ঘটনার পেরিয়ে গেছে প্রায় 1.5 মাস। এখন বদলাতে শুরু করেছে পরিস্থিতি। স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য মতে আলোচনায় রয়েছে ভবনের কাঠামোগত সংস্কার, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ত্রুটিগুলো স্থায়ীভাবে দূর করার মতো বিষয়।
ইন্সপেকশনের ব্যাপারে যেগুলো মানে মেনলি বিল্ডিং কোড কনস্ট্রাকশন, যেখানে বাচ্চাগুলো মারা গেছিল সেসব জায়গার পরিবেশ, বুয়েটের ইঞ্জিনিয়ার ছিল, তাদের কিছু গাইডলাইন ছিল, ইনস্ট্রাকশন ছিল, এই সব কিছু মিলাই আর কি। বলা হচ্ছে হাসপাতালটি আবারও চালু হতে পারে, তবে সেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে উচ্চ পর্যায় থেকে। তারা রেনোভেশনের কাজ করতেছে, মন্ত্রণালয় তারা জানাচ্ছে, ডিজিকে জানাচ্ছে, এই পর্যন্তই আমি জিনিসগুলো জানি। তারা আপ টু দা মার্ক সবকিছু যদি অ্যাচিভ করে, এটা তো হবে একেবারে উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত। তবে প্রশ্ন হলো, দায়ীদের জবাবদিহি নিশ্চিত না করে কি প্রতিষ্ঠানটি আবার চালু হবে, নাকি কঠোর নজরদারির মাধ্যমে একদিকে চিকিৎসা সেবা, অন্যদিকে নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার? আমাদের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য দোষীর শাস্তি নিশ্চিত করা এবং যে কারণে দোষগুলো, অবহেলাগুলো সংঘটিত হয়েছে সেই কারণটা দূর করা। অতএব সেই কারণটা যখন আদ্দিন হাসপাতাল দূর করতে সমর্থ হবে, নিঃসন্দেহে সেটি খুলে দেওয়া যায়। সেক্ষেত্রে আমার মনে হয় বাতিল শব্দটি ব্যবহার না করে লাইসেন্স স্থগিত ব্যবহার করলে যথার্থ হবে। একদিকে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত করা, অন্যদিকে সাধারণ মানুষের চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষা। এই ভারসাম্য বজায় রাখার চ্যালেঞ্জ কি নিতে পারবে স্বাস্থ্যসেবা বিভাগ? রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। হত্যা চেষ্টা, ছিনতাই সহ 60টি মামলা থাকলেও এতদিন গ্রেপ্তার হননি তানিম রেজা বাপ্পি। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত হলেও পুলিশ বলছে তদন্তের পর জানা যাবে মূল রহস্য। এরই মধ্যে বাপ্পি এবং 7 সহযোগীকে 7 দিন করে রিমান্ড দিয়েছে আদালত। এদিকে সোয়া 2 মাসেও আরেক শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যায় আরও একজনকে গ্রেফতার করতে পারেনি পুলিশ, আর বাহিনীটি বলছে তাদের চেষ্টা অব্যাহত। গত বছরের 27 মে শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেফতার করে সেনাবাহিনী। একই সময় গ্রেফতার করা হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শুটার আরাফাত ও শরীফকে। 2024-এর 5 আগস্টের পর একের পর এক হত্যায় নাম আসতে থাকে আন্ডারওয়ার্ল্ডের সদস্যদের। এসব হত্যার ঘটনায় বেশ কজন গ্রেফতার হলেও ধরাছোঁয়ার বাইরে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীরা। শুক্রবার রাতে রাজধানীর কমলাপুর থেকে গ্রেফতার করা হয় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী ও তার অস্ত্র ভান্ডারের অন্যতম নিয়ন্ত্রক হিসেবে পরিচিত তানিম রেজা বাপ্পিকে। পুলিশ বলছে, গত কয়েক মাস ধরে মতিঝিল সবুজবাগ এলাকায় যেসব অপরাধ কর্মকাণ্ড সংঘটিত হয়েছে তার বেশিরভাগের সঙ্গে জড়িত ছিলেন বাপ্পি, যার প্রমাণ মেলে সিসি ক্যামেরার ফুটেজেও। যদিও পুলিশ বলছে বাপ্পি কার অধীনে কাজ করতেন সেটার তদন্তের পর বের হবে। আমরা ধরেন গতকালকে তাকে গ্রেপ্তার করেছি, আমরা মামলার সূত্রে তাকে কোর্টে ফরওয়ার্ড করবো, ফরওয়ার্ড করার পরে আমরা রিমান্ডে আনবো, তাকে আরো ব্যাপক জিজ্ঞাসাবাদ করবো, কোথায় কোথায় কি ইনসিডেন্ট ঘটিয়েছে, তার অ্যাকমপ্লিস যারা আমরা গ্রেপ্তার করেছি তাদেরকে সহ। তো আশা করি আরো অনেক তথ্য আমরা পাবো। বাপ্পির নামে হত্যা চেষ্টা সহ 60টি মামলা আছে। এত মামলা থাকলেও এর আগে গ্রেফতার হননি বাপ্পি। এর আগে অ্যারেস্ট হয়নি। যে আমরা তাকে খুঁজতেছিলাম হচ্ছে যখন আপনার ইয়েটা হয়, একজনকে ঘাড় ভেঙে দিয়ে 307 এর একটা মামলাটা যখন হয়, তখন তার বিষয়টা আমাদের, তার এই গ্রুপের বিষয়টা আমাদের আসে না নজরে। তো এরপর থেকে আমরা তাকে খুঁজতেছিলাম, আমরা তাকে পেয়েছি। এদিকে প্রায় সোয়া 2 মাসে আরেক শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাইম আহমেদ টিটন হত্যায় কাউকে গ্রেফতার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। যদিও পুলিশের দাবি আসামি ধরতে সার্বক্ষণিক কাজ করছেন তারা। আসলে হয়েছে কি, আমাদের একটু জুবাইর সানি, নিউজ 24, ঢাকা। বর্ষার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। আক্রান্তের তালিকায় এবার উদ্বেগ বাড়াচ্ছে শিশু। প্রতি 5 জন রোগীর একজনই 15 বছরের কম বয়সী। বিশেষজ্ঞরা বলছেন, এখনই কার্যকরভাবে এডিস মশার নিয়ন্ত্রণ করা না গেলে আগস্ট সেপ্টেম্বরে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। ঢাকার বাইরের জেলাগুলোতে পড়তে পারে আরও বড় ঝুঁকিতে, আর মৃত্যুহার বাড়াতে পারে আশঙ্কাজনকভাবে। রাশিদ রায়হানের রিপোর্ট। বর্ষা এলে যেন পুরনো আতঙ্ক ফিরে আসে। হাসপাতালের বেডে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এবার উদ্বেগের নতুন কারণ শিশুদের মধ্যে সংক্রমণ। প্রতি 5 জন রোগীর একজনই শিশু। মোহাম্মদপুর থেকে 13 বছর বয়সী তৌহিদুল কবে হাসপাতাল থেকে ছাড়া পাবে সেই প্রশ্ন করছে বাবার কাছে। এদিকে গোসল করতে গিয়ে এডিস মশার ফাঁদে আক্রান্ত হয়েছে মনে করছে ক্লাস 5-এর আকিব। প্রথমে জ্বর আছিল, পরে ডাক্তার দেখাইছে, ডাক্তার বলছে যে পরীক্ষা দিছে, পরীক্ষা করার পরে রিপোর্ট খারাপ হয়েছে। বাইরে গেছিলাম গোসল করতে, ওখান দিয়ে মশা কামড় দিছে, কয়েকদিন ধরে ভর্তি, এখন ভালো লাগতেছে, আগে ভালো ছিল না। সন্তান সম্ভবা স্ত্রীকে নিয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে এসেছেন হৃদয়। এখন নিজেই ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। ওয়াইফ হচ্ছে 3 তলায় ভর্তি ছিল, ওর ডেলিভারি হয়েছে এখানে,
তো এখানেই ছিলাম দৌড়াদৌড়ির মধ্যে, হয়তো বা এখান থেকেই ডেঙ্গুর যে উপদ্রবটা এখান থেকেই হইতে পারে। নোয়াখালীতে ফেভারিটে এক রাত এক দুপুর আসছিল, তারপরে আমাকে এই জায়গায় ফেলেছে ঢাকা হসপিটাল। 3 দিন ধরে ভর্তি হয়ে কিছুটা উন্নত হয়েছি, কিছুটা ভালো লাগতেছে নিজের কাছে। ডেঙ্গুর ভৌগোলিক বিস্তারও বাড়ছে। চলতি বছর আক্রান্তদের ৭৬% ঢাকার বাইরের। চট্টগ্রামে 2.5 মাসে রোগী বেড়েছে প্রায় 4 গুণ। বাগেরহাটেও প্রতিদিন বাড়ছে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা। বাগেরহাট সদরে যে পরিমাণ ডেঙ্গুর কি পড়েছে, এতে তো অনেক সমস্যা, এটা একটু যাতে প্রতিকার করা যায়। ডাক্তার ইমার্জেন্সিতে দেখালাম, দেখানোর পরে তারা ডেঙ্গু টেস্ট দিয়েছিল, ডেঙ্গু পজিটিভ আসলো, তারপরে তারা সঙ্গে সঙ্গে ভর্তি করে নিল। ডেঙ্গুর এই পরিসংখ্যান শুধু সংখ্যার গল্প নয়, প্রতিটি সংখ্যার পিছনে রয়েছে একটি পরিবার, একটি কর্মজীবন কিংবা একটি শিশুর অসুস্থতার গল্প। তাই হাসপাতালের চিকিৎসা কার্যক্রম জোরদার করার পাশাপাশি মশার উৎসকে ধ্বংস করাকেই প্রধান প্রতিরোধ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। জনস্বাস্থ্যবিদরা বলছেন ডেঙ্গু এখন আর শুধু ঢাকার সমস্যা নয়, ছড়িয়ে পড়েছে সারা দেশে। মৃত্যু হার হয়তো ঢাকার বাইরে বেড়ে যাবে, এডিস মশা এখন অনেক বেড়ে গেছে, এটা থেকে এটা বোঝা যায়। এখন এই এডিস মশা যদি নিয়ন্ত্রণ করা না যায়, যেগুলো অ্যাডাল্ট আছে তাদেরকে যদি মেরে ফেলা না যায়, যেগুলো ডিম পেরেছে, যেগুলো লার্ভা আছে সেগুলো যদি আমরা ধ্বংস করতে না পারি, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই সময়গুলোতে ডেঙ্গু ভয়াবহ হতে পারে। এখন প্রশ্ন একটাই, আগস্ট ও সেপ্টেম্বরের আগে কি এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে আনা যাবে? কারণ বিশেষজ্ঞরা বলছেন সময় যত যাচ্ছে ঝুঁকিও তত বাড়ছে। রাশেদ রায়হান, নিউজ 24, ঢাকা। গুম, খুন আর মামলার হয়রানি নির্যাতনের পর জুলাই এসেছে বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। রাজধানীতে এক আলোচনা সভায় যোগ দেন তিনি। বলেন, বিএনপি অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করবে। জাতীয় প্রেস ক্লাবে রক্তাক্ত জুলাই গণতন্ত্র এবং তারেক রহমান শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ এক্স জেসিডি ফোরাম। আল্লাহ রাব্বুল আলামিনের যে দয়া আমাদের প্রতি অনুগ্রহ, সেটা সফলতা আমরা 5ই আগস্টের মাধ্যমে আমরা অর্জন করেছি। বক্তারা বলেন, শেখ হাসিনার আমলে বিএনপি, জামায়াত ও এনসিপির সবাই নির্যাতিত, ঐক্যবদ্ধ থেকেই সফলতা এসেছে। আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের সকলকেই এই মাফিয়া সরকারের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা সফল হয়েছি। আমরা কেউ এককভাবে কৃতিত্ব দাবি করতে পারি না। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। মাননীয় প্রধানমন্ত্রী এবং আমরা অনেকেই স্পষ্টভাবে বলে দিয়েছি, জাতিকে বিভ্রান্ত করবার কোনো সুযোগ নেই। বিএনপি সকলের আগে জুলাই সনদ স্বাক্ষর করেছে এবং বিএনপি জুলাই সনদের প্রত্যেকটি অক্ষরে অক্ষরে পালন করবে এবং বাস্তবায়ন করবে। মন্ত্রী বলেন, 18 বছর গণতন্ত্রের জন্য রক্তাক্ত সংগ্রামে ছিল বিএনপি। সরকারের দায়িত্ব আছে। শহনুর রহমান, নিউজ 24, ঢাকা। ফ্যাসিবাদের পথেই হাঁটছে সরকার। গণভোটের গণরায় না মেনে জাতির সাথে বিশ্বাসঘাতকতা করছে তারা, এমন মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না করে বিএনপি সরকার দেশকে আরেকটি গণ অভ্যুত্থানের দিকে ঠেলে দিচ্ছে। বরিশালে 11 দলীয় জোটের সমাবেশে এসব মন্তব্য করেন তারা। বরিশাল শহরের হেমায়েতুদ্দিন ঈদগাহ মাঠে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোটের বিভাগীয় সমাবেশ উপলক্ষে আগে থেকেই জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। দুপুরে সমাবেশে যোগ দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, বিএনপি সরকার ফ্যাসিবাদের পথেই হাঁটছে, গণভোটের রায় না মেনে জাতির সাথে বিশ্বাসঘাতকতা করছে বলেও অভিযোগ করেন তিনি। যে অর্ডিন্যান্সগুলো ফ্যাসিবাদের জন্ম দিয়েছিল তার সবগুলো বিএনপি রেখে দিয়েছে। এটা জাতির সাথে বিশ্বাসঘাতকতা। ফ্যাসিবাদ যে পথে হেঁটেছে আপনারা সেই পথে হাঁটছেন। এদিকে জুলাই সনদ বাস্তবায়ন না হলে আরেকটি গণ অভ্যুত্থান হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না করে তাহলে গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থান পর্যন্ত যেতে আমরা বাধ্য হব। গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যোগাযোগ ব্যবস্থা সহ সার্বিক উন্নয়নের দাবিতে প্রতিটি বিভাগে ধারাবাহিক সমাবেশ করছে 11 দলীয় জোট। আজকে সংস্কারের বিপক্ষে দাঁড়িয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
দেশের পুঁজিবাজারে নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীকে সুবিধা দিতে কোনো নীতি গ্রহণ করা হবে না, বরং বাজারের স্বার্থে কাজ করবে কমিশন, বলছে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন চেয়ারম্যান মাসুদ খান। শনিবার এক বিতর্ক প্রতিযোগিতায় তিনি বলেন, কারসাজি ঠেকাতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে আরও স্বাধীনভাবে কাজের সুযোগ দেওয়া হবে। দীর্ঘ 2 দশক ধরে নানা কারসাজি, জালিয়াতি ও সুশাসনের চরম ঘাটতিতে ধুঁকছে দেশের পুঁজিবাজার। আওয়ামী শাসনামলে এক শ্রেণীর জুয়ারিদের কবলে পড়ে সাধারণ বিনিয়োগকারীরা হারিয়েছেন প্রায় 1 লাখ কোটি টাকা। ক্রমাগত লোকসানে গত 1 দশকে বাজার ছেড়েছেন প্রায় 47% বিনিয়োগকারী, যাদের বড় অংশই এখন ঋণের দায় ও আতঙ্কে দিন কাটাচ্ছেন। পুঁজিবাজার মোট বিনিয়োগের বাংলাদেশের মাত্র শনিবার রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত পুঁজিবাজারে আস্থা সংকট শীর্ষক ছায়া সংসদে উঠে আসে নানা প্রতিবন্ধকতার চিত্র। এ সময় বিতার্কিকরা পুঁজিবাজারের বেহাল দশার পেছনে রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও নিয়ন্ত্রক সংস্থার দুর্বলতাকে দায়ী করে নানা যুক্তি তুলে ধরেন। সাবেক চেয়ারম্যান মিলে, আমরা আমলারা মিলে, রাজনীতিবিদরা মিলে আমাদের পুঁজিবাজার থেকে আইপিও কে সরিয়েছে, পুঁজিবাজারের সেকেন্ডারি বাজারকে ধ্বংস করেছে। 2010-এর মহাদশের সঙ্গে পরবর্তী সময়ে গ্রাহকদের আস্থার সংকট তৈরি হওয়ার বিষয়টি সম্পর্কিত। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান বলেন, পুঁজিবাজারে আস্থা ফেরাতে রাজনৈতিক সদিচ্ছা গুরুত্বপূর্ণ। বাজার চাঙ্গা করতে ফ্লোর প্রাইস প্রত্যাহার বর্তমান কমিশনের একটি সাহসী সিদ্ধান্ত। রাজনৈতিক যে প্রতিহিংসা, সহিংসতা সেগুলি থাকলে কিন্তু বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে আসবে না। ফ্লোর প্রাইসটি সম্পূর্ণরূপে প্রত্যাহার করা বর্তমান কমিশনের একটি সাহসী এবং সময়োপযোগী উদ্যোগ। অনুষ্ঠানে বিএসসিসির চেয়ারম্যান বলেন, প্রয়োজনীয় পদক্ষেপে টেকসই পুঁজিবাজার গড়ে উঠবে। রাজনৈতিক কোনো হস্তক্ষেপ পুঁজিবাজারে পড়তে দেওয়া হবে না। অ্যাজ রেগুলেটরস আমি কোনো ব্যক্তির জন্য কোনো কিছু করব না, ফুল স্টপ। যদি করতে যাই আমি সমষ্টিগতভাবে করব। কোন একটা ইস্যু যদি থাকে সমষ্টিগতভাবে দেখব। অস্বাভাবিক দর ওঠানামা হলে স্বয়ংক্রিয় লেনদেন স্থগিত এবং আগামী 1 বছরের মধ্যে এআই ভিত্তিক নজরদারি ব্যবস্থা চালু হবে বলেও জানান চেয়ারম্যান। যে আমরা কিছু পদক্ষেপ নেব। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। ফুটবল বিশ্বকাপে এবার প্রায় 1.5 মাসের মহাযজ্ঞের সবচেয়ে বড় লড়াই। প্রস্তুত ফাইনালের মঞ্চ। একদিকে লিওনেল মেসির আর্জেন্টিনা, অন্যদিকে লামিন ইয়ামালের স্পেন। বিশ্বজুড়ে কোটি কোটি দর্শকের সঙ্গে টিভি পর্দায় চোখ রাখবে বাংলাদেশও। টেকনাফ থেকে তেতুলিয়া, শহর, বন্দর, গ্রাম কিংবা মফস্বল, সবখানেই এখন একটাই আলোচনা, বিশ্বকাপের ফাইনাল। ছুটে চলছে জীবন, এর মাঝে একটানা বৃষ্টির মতো বয়ে চলছে বিশ্বকাপ ফুটবলের উত্তাপ। বৃষ্টিকেও থেমে যেতে হয়, তেমন করে উন্মাদনারও শেষ আছে। সেই নিয়ম মেনেই এবার শেষ প্রান্তে বিশ্বকাপের আসর। এবার শেষ দৃষ্টি ফাইনালের মঞ্চে। শ্রমজীবী, শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী কিংবা রাজনীতিবিদ, সবার আগ্রহ এখন এক বিন্দুতে, কে কোথায়, কার সঙ্গে, কিভাবে খেলা দেখবেন। পরিকল্পনা আঁটছেন সবাই। আমরা আমার অফিসে পুরো ফাইনালটা খেলা দেখার আয়োজন করেছি। আমাদের প্ল্যান হচ্ছে অফিসে সবাই মিলে ফাইনালটা এনজয় করবো। অনেকে আর্জেন্টিনা সাপোর্টার, সো অফিসে আমরা সবাই বসে আর কি খেলাটা দেখবো। টিএসসি ম্যাচটা দেখার ইচ্ছা থাকবে। উন্মাদনা ব্যবসাতেও আতশবাজির দোকানে ভিড়, জমজমাট জার্সির বাজার। তিন ছেলের জন্য 3টা জার্সি নিলাম আর একটা ফ্ল্যাগ নিলাম। কালার স্মোক ছিল আমার কাছে, ব্লু আর সাদা আর্জেন্টিনার জন্য সব স্টক আউট হয়ে গেছে। বেচাকেনা ভালোই তো আছে, সবারই ভালো, আমাদের একা না। শুধু ঘরেই আটকে থাকবে না এই জম্পেশ মোমেন্ট। হোটেল, রেস্তোরাঁ, ক্যাফে কিংবা খোলা জায়গা, থাকছে বড় পর্দায় খেলা দেখার আয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত 6টি স্পটে মাতোয়ারা হবেন ফুটবল প্রেমীরা। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, যেন মুখিয়ে আছেন দর্শক কুল। খেলা নিয়ে অবশ্যই অনেক বেশি এক্সাইটেড। আমাদের প্ল্যান হচ্ছে বাসায় বসে অথবা ফ্যামিলি সবাইকে নিয়ে কোনো একটা রেস্টুরেন্টে যে খেলাটা এনজয় করব। ফ্রেন্ড সার্কেল সবাই আছে, আসলে সবাই মিলেই দেখতে চাই খেলাটা। বিশ্বকাপে বাংলাদেশ নেই, তাতে কি? ফুটবলের প্রতি ভালোবাসার ঘাটতি নেই এতটুকু। ফাইনালের মহরণ নিয়ে যেন উৎসবের রঙে রাঙা হতে চায় গোটা লাল সবুজের দেশটাই। সব বিভেদ ভুলে সবাই একট্ট ফুটবলের আনন্দে। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল সংবাদে। এরপর ব্যবসা বাণিজ্যের খবর দেখতে চোখ রাখুন নিউজ 24 এর সঙ্গে ছিলেন যারা। ধন্যবাদ সবাইকে।